আসসালামু আলাইকুম। মাস্টার সলভ ক্লাসের 24 অর্থাৎ 24 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রশ্ন সমাধান করব। দেখুন আজকে কোন নম্বর প্রশ্ন? মাস্টার বইয়ের 15 নম্বর পৃষ্ঠার 141 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। আজকের প্রশ্নগুলো হচ্ছে বিগত বিসিএস বলেন, জব বলেন, অ্যাডমিশন বলেন, যত পরীক্ষায় নাউন থেকে যত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো সলভ করব। এর আগে আমি নাউনের বিস্তারিত আলোচনা করেছি এবং 140টা প্রশ্ন আমি সলভ করে ফেলেছি। আজকে আমি কি করব, নাউন থেকে আসা বিগত সালের 141 নম্বর প্রশ্ন থেকে শুরু করব, যে দূর যতদূর যাওয়া যায়। চলুন আজকে 141 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? এই ফান শব্দটা কোন প্রকারের নাউন? ফান শব্দের অর্থ হচ্ছে মজা করা বা হাসি করা, ঠাট্টা করা, তামাশা করা। তাহলে এই হাসি, ঠাট্টা, তামাশা, মজা করা এগুলোকে আমরা গণনা করতে পারি না, সুতরাং নিঃসন্দেহে এটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে দেখুন পরে কি বলা হয়েছে, 142 নম্বর কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটি ইজ এন আনকাউন্টেবল নাউন? নিচের কোনটি একটি আনকাউন্টেবল নাউন? দেখুন পেন অর্থ হচ্ছে কি, পেন অর্থ হচ্ছে কলম, যেটা আমরা গণনা করতে পারি। শার্ট আমরা গণনা করতে পারি, বুক শব্দটা এগুলো আমরা গণনা করতে পারি। বাট ফুড, ফুড অর্থ হচ্ছে খাবার, খাদ্য, জীবিকা, এটাকে আমরা গণনা করতে পারি না। কেন গণনা করতে পারি না? মনে করেন আপনি পায়েস খাচ্ছেন, এটা কি পায়েসটাকে গুনতে পারবেন? না, গুনতে পারবেন না। তাহলে এই পায়েস যেহেতু গুনতে পারবেন না, সেহেতু এই খাবার, আপনি ভাতের প্লেট নিলেন, ভাত গণনা করতে পারবেন না? গণনা করতে পারবেন না। আপনি খিচুড়ি খাচ্ছেন, খিচুড়ি তার গণনা করতে পারবেন না। এই ফুড অর্থ হচ্ছে খাবার, খাদ্য বা খাদ্য সামগ্রী, যেটাকে আমরা গণনা করতে পারি না। তাহলে এটা কি ফুড শব্দটা আনকাউন্টেবল নাউন। তারপর 143 নম্বর কোশ্চেন, দেখুন কি বলা হয়েছে। 143 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন। বিল্ডিংটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই স্টোন অর্থ হচ্ছে পাথর বা বিল্ডিং তৈরির সামগ্রী, ইট পাথর, যেটা মানে এই ছোট ছোট পাথর দিয়ে বিল্ডিংটা তৈরি করা হয়েছে। এই পাথরটাকে আমরা গণনা করতে পারি না, সুতরাং এটা হবে কি কাউন্ট অ্যাডজেক্টিভ না, এই প্রপার নাউন না, আনকাউন্টেবল নাউন। এটা হবে কি আনকাউন্টেবল নাউন। তারপর দেখুন বলা হয়েছে 144 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আই প্রিফার চিকেন টু বিফ। বাক্যটার অর্থ হচ্ছে, আমি বিফ অর্থ হচ্ছে গরুর মাংস, চিকেন অর্থ হচ্ছে মুরগির মাংস, আমি গরুর মাংস থেকে মুরগির মাংস বেশি পছন্দ করি। দেখুন এটা একটা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস। দেখুন এই প্রেফার শব্দটার অর্থ হচ্ছে কি অধিকতর পছন্দ করা। এই প্রেফার শব্দটা ইউজ করে কোন একটা বাক্য তৈরি করা হয়। মনে করেন আপনি দুইটা জিনিস থেকে একটা জিনিস বেশি পছন্দ করেন, তখন এই প্রেফার শব্দটা ইউজ করে স্ট্রাকচার তৈরি করতে হয়। যেমন আই প্রেফার, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে প্রেফার, তারপর হচ্ছে যে জিনিসটা বেশি পছন্দ করা হয় সেটা, তারপর টু, তারপর যে জিনিসটা কম পছন্দ করা হয় সেটা। তাহলে আই প্রেফার চিকেন, আমি মুরগির মাংস বেশি পছন্দ করি, টু বিফ, গরুর মাংস থেকে। তাহলে বলা হয়েছে হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ, মানে বিফ শব্দটা কোন প্রকারের নাউন? তাহলে কাউন্টেবল নাউন নো, গরুর মাংস গণনা করা যায় না। প্রপার নাউন না, হতেই পারে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তো গরুর মাংস আমরা ছুঁইতে পারি, আকার আকৃতি আছে, সুতরাং এটা হবে কি আনকাউন্টেবল নাউন। আপনি মনে করবেন বিফ চিকেন মানে মুরগির মাংস, গরুর মাংস, এই মাংসটাকে আমরা গণনা করতে পারি না, ওজন করতে হয়। তারপর দেখুন 145 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, উইচ কাইন্ড অফ নাউন মানি। মানি শব্দের অর্থ আপনাকে সর্বপ্রথম জানতে হবে। মানি অর্থ টাকা না, মানি অর্থ হচ্ছে কি অর্থ, সম্পদ। আপনি মানি অর্থ যদি টাকা ধরেন, তাহলে ইংরেজিরা মানি অর্থ কি বলবে? তারা তো ডলার বলবে, আমরা বলি টাকা। আর হচ্ছে ভারতীয়রা কি বলবে? রুপি। তাহলে এই মানির বিভিন্ন অর্থ হতে পারে, বাট মানের অর্থ হচ্ছে এক কথায় বলুন, যেটা দ্বারা পুরো পৃথিবীর মানুষ বুঝতে পারে। কি বুঝতে পারে? অর্থ সম্পদ। তো অর্থ সম্পদ আমরা কখনো গুনতে পারি না। তাহলে এই মানি শব্দটা অর্থ হচ্ছে কি, মানি শব্দটা কোন প্রকারের নাউন? নিঃসন্দেহে আনকাউন্টেবল নাউন। তারপর দেখুন পরে বলা হয়েছে 146 নম্বর কোশ্চেনে, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন। হুইচ অন অফ দ্য ফলোইং, নিচের কোনটি, দেখুন হুইচ অন অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইজ নট মানে না, ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন, নিচের কোনটি আনকাউন্টেবল নাউন নয়। দেখুন
এই সিনারি, সিনারি অর্থ হচ্ছে দৃশ্য, মানে আমরা প্রতি পলকে কত শত শত দৃশ্য দেখি, এগুলো আমরা গুনতে পারি না। তাহলে এই সিনারি শব্দটা দৃশ্য, যেটা আনকাউন্টেবল নাউন। তারপর ওয়ার্ক, এই ওয়ার্ক বলতে কি বোঝায়? কাজ বোঝায়। আমরা যে কত কাজ করে থাকি, দুনিয়াতে কত শত কাজ আছে, আপনি যেটাই করেন, চোখের ফাঁকি মারেন একটা কাজ, গুনতেছেন এটা কাজ, নিঃশ্বাস নিতেছেন একটা কাজ। দুনিয়াতে কত কাজ আছে আপনি জানেন না, আমরা জানি না। দুনিয়াতে কত ভার্ব আছে, অসংখ্য ভার্ব আছে, যেগুলো গণনা করা যায় না, গুণে শেষ করা যাবে না। সুতরাং এই ওয়ার্ক শব্দটা হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। আর লাগেজ, লাগেজ অর্থ হচ্ছে কি? মালামাল। দেখুন তো, মালপত্র, এই দুনিয়াতে কত শত পদার্থ আছে, কত কোটি কোটি পদার্থ আছে, মানে মালামাল আছে। মানে আপনি একটা জিনিস ধরলেন, এটা তো আপনার একটা মালপত্র না? ইয়েস। তাহলে দুনিয়াতে যত কিছু আছে সবগুলো মালামাল, যা আমরা গুনতে পারি না। বাট দেখুন, স্টুডেন্ট, স্টুডেন্ট তো আমরা গুনতে পারি, একটা দুইটা। তো বিশেষ করে আপনি কিন্তু বলতে পারেন, দেখুন লাগেজ, মালপত্র, তো মালপত্র তো আমরা গুনতে পারি, একটা মাল, দুইটা মাল, তিনটা মাল, এই স্টুডেন্ট যেভাবে গুনতে পারি। তবে আপনাকে এটা মানতে হবে, ব্যাকরণবিদেরা যেভাবে মত মত দিয়েছেন, যেটাকে সাজিয়েছেন, ব্যাকরণ তো এটা কোনো ওহী না, যা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটাকে কি করেছে? মানুষে একটা রূপ দিয়েছে। তো এই মানুষ যারা রূপ দিয়েছেন, পণ্ডিতরা, তারা স্টুডেন্টকে রেখেছেন কাউন্টেবল নাউনে, গণনা করা যায়, বাট লাগেজ শব্দটাকে এটা আনকাউন্টেবলে রেখেছেন। এইভাবে মনে রাখবেন। এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে আপনার মাথা বিগড়ে যাবে, কিছুই পারবেন না। এভাবে মনে রাখবেন, তারপর মানে মুখস্থ করে ফেলবেন। লাগেজ গণনা করা যায় না, ওয়ার্ক গণনা করা যায় না, সিনারি গণনা করা যায় না। হুইচ অফ দ্য ফলোইং ইজ বার্ডস, ফলোইং ওয়ার্ড ওয়ার্ডস মানে নিচের কোনটি, কোন শব্দটি, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ ফল মানে পড়ে আন্ডার কাউন্টেবল নাউন, মানে নিচের কোন শব্দটি আনকাউন্টেবল নাউনের অধীনে পড়ে। তাহলে দেখুন তো, এখানে স্টার, স্টার অর্থ হচ্ছে কি? তারকা, গণনা করা যায়। রাইস, এটা কি? গণনা করা যায় না। হ্যাঁ, রাইস গণনা করা যায় না, তাহলে এটা কি? আনকাউন্টেবল নাউনে পড়বো। ফিল্ড অর্থ হচ্ছে কি? মাঠ, আমরা গুনতে পারি, একটা মাঠ, দুইটা মাঠ, তিনটা মাঠ। ফো অর্থ হচ্ছে শত্রু, একটা শত্রু, দুইটা শত্রু, তিনজন শত্রু, এভাবে আমরা গণনা করতে পারি। তারপর দেখুন 148 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং অর্থ হচ্ছে কি? বিজ্ঞাপন দেয়া। অ্যাডভার্টাইজ দেয় না টিভিতে বা বিভিন্ন ভিডিওতে যে অ্যাডভার্টাইজ দেয়া হয়, এই অ্যাডভার্টাইজিং হচ্ছে কি? বিজ্ঞাপন, যেটাকে আমরা কি করতে পারি না। তারপর দেখুন অ্যাডভার্টাইজ শব্দটা কোন প্রকারের নাম সেটা বলা হয়েছে। অ্যাডভার্টাইজ, এটা দেখুন এডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ না। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজ যদি হইতো তাহলে সেটা হইতো ভার্ব, এটা ভার্ব তো হবে না। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন হবে না। অ্যাডভার্টাইজ গুনতে পারি না, বিজ্ঞাপন আমরা গুনতে পারি না। তারপর নন কাউন্ট নাউন, এটা মুখস্থ করবেন, এখানে কোনো লজিক নাই। বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কাজের নাম, মানে আপনি সর্বদা মনে রাখবেন, দুনিয়াতে যত কাজের নাম আছে সবগুলো কি মানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো। আর অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা এই মানে ইয়া হয়, এই কি বলে এটাকে, আনকাউন্টেবল নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আনকাউন্টেবল নাউন হয়। তারপর দেখুন এখানে বলা হচ্ছে কতগুলো আনকাউন্টেবল নাউন আলাদা, নাউনের আলাদা কাউন্টেবল নাউন করা যায়। আবার আনকাউন্টেবল নাউনের পূর্বে পিস, আইটেম, স্লাইস, দেখুন আমরা তো জানি। দেখুন দেখুন এই যে পিস, আইটেম, স্লাইস, বার, লভ, এয়ার, ক্লেপ, ফ্ল্যাশ, গেম, এই শব্দগুলো কতগুলো আনকাউন্টেবল নাউন আছে। এই যে আমাদের সামনে যে আনকাউন্টেবল নাউনগুলো আছে, এগুলোকে আবার কাউন্টেবল করা যায় কিভাবে? এই এই যে আমি যে মার্ক করে রেখেছি যে শব্দগুলো, এই শব্দগুলো এই আনকাউন্টেবল নাউনের আগে জুড়ে দিলে এগুলো কাউন্টেবল নাউন হয়ে যায়। এখন নির্দিষ্ট আনকাউন্টেবল নাউনের পূর্বে নির্দিষ্ট শব্দ বসাতে হবে। আপনি যে একটা শব্দের সামনে একটা শব্দ বসিয়ে দিলেন হবে না। ওই যে কালেকটিভ নাউনের আগে যেভাবে কমন নাউনের আগে বিভিন্ন শব্দ অ্যাড করে কালেকটিভ নাউন করা যায়, অথবা কালেকটিভ নাউনকে আবার ফ্লোরাল করা যায় যে শব্দ অ্যাড করে, যেমন এ গ্রুপ অফ ক্যাটল, এ স্কুল অফ ফিশ, একজাক মাছ, ওই যে আমরা পড়ে আসছিলাম এভাবে। দেখুন আবার বলা হয়েছে আনকাউন্টেবল নাউনের আলাদা কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে, এগুলোর আলাদা এই কি এই কাউন্টেবল নাউন করা যায়। আবার কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে, এগুলোকে কাউন্টেবল করতে গেলে এগুলোর আগে কিছু শব্দ বা একগুচ্ছ শব্দ
ইউজ করতে হয় বা ফ্রেজ ইউজ করতে হয়, এগুলোই আমরা দেখব। দেখুন এই সারিতে দেওয়া আছে কি আনকাউন্টেবল নাউন, আবার এই সারিতে দেওয়া আছে কাউন্টেবল নাউন। এই সারিতে যেগুলো দেওয়া আছে, এই সারিতে যেগুলো দেওয়া আছে এগুলোর কাউন্টেবল নাউন হচ্ছে এগুলো। আবার দেখুন এই সারিতে যেগুলো দেওয়া আছে এগুলোর কাউন্টেবল নাউন হচ্ছে এগুলো। কিভাবে দেখুন আমরা একটু পড়ি। অ্যাকোমোডেশন, প্রথমে দেওয়া আছে কি অ্যাকোমোডেশন, এটার অর্থ হচ্ছে কি বাসস্থান। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, বাসস্থান আনকাউন্টেবল নাউন। কিন্তু এটা কাউন্টেবল নাউন হবে এ প্লেস টু লিভ, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এ হাউস, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। তারপর দেখুন এ ব্যাগেজ অথবা লাগেজ, এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ আনকাউন্টেবল নাউন, ব্যাগেজ অ্যান্ড লাগেজ আনকাউন্টেবল নাউন, মালপত্র বা মালামাল। এগুলোকে যদি আপনি কাউন্টেবল করতে চান তাহলে লিখতে হবে এ ব্যাগ, সুইটস, সুইটকেস, তারপর হচ্ছে ট্রাঙ্ক। দেখুন আলাদা শব্দ ইউজ করে বা হ্যাঁ সম্পূর্ণ আলাদা শব্দ ইউজ করে কিন্তু আমরা এগুলো ফ্লোরাল করেছি, ঠিক আছে। আচ্ছা দেখুন এই যে নিউজ, এই নিউজ শব্দটা কি সংবাদ, যেটাকে আমরা গণনা করতে পারি না। দেখুন এটাকে আনকাউন্টেবল নাউন করেছি কিভাবে, কিভাবে না দেখুন এ পিস অফ নিউজ, এক টুকরা সংবাদ বা একটা সংবাদ বা সংবাদের একটা অংশ, সংবাদের একটা অংশ, এটা কিন্তু আমরা কাউন্টেবল করে ফেলেছি। এইভাবে আমরা মনে রাখবেন। দেখুন এখানে বলা হয়েছে ইনফরমেশন, অর্থ হচ্ছে তথ্য, যেটা আনকাউন্টেবল নাউন। এটাকে কাউন্টেবল করেছি কিভাবে, এ পিস অফ ইনফর্ম অথবা an item of inform। তারপর বলা হয়েছে দেখুন এখানে ওয়ার্ক, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ, এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু এই ওয়ার্ক শব্দটার কাউন্টেবল নাউন হচ্ছে জব বা এ টাস্ক, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন যেগুলোর আগে আর্টিকেল বসেছে। তো এখানে দেখুন এখানে 149 নাম্বার কোশ্চেনটা চলুন সলভ করে ফেলি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। বর্তমানে এই দেশে একটা কাজ বের করা, তাহলে এখানে মানে খুব ডিফিকাল্ট মানে কি খুব কঠিন। তাহলে এটা কি ওয়ার্ক, ওয়ার্ক তো বুঝবে না, কারণ এখানে কি বসেছে, এখানে আমরা একটা নাউন বসাবো। এখানে কেরিয়ার অর্থ হচ্ছে জব মানে কাজ, আর প্রফেশন অর্থ হচ্ছে কাজ বা জব অর্থ কাজ। এখন এই ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ। মনে করেন চারটা শব্দের অর্থই হচ্ছে কাজ বা জব বা চাকরি। এখন আপনি এখানে কোনটা বসাবেন? দেখুন এখানে আমরা একটা কাউন্টেবল নাউন বসাবো। কেন বসাবো? আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, তো এখানে কাউন্টেবল নাউনের যেহেতু আর্টিকেল বসেছে, সুতরাং এটা এখানে একটা কাউন্টেবল নাউন বসবে, আর্টিকেলের পরিসীমা আছে। তাহলে আমরা জানি কি ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, কেরিয়ার আনকাউন্টেবল নাউন, প্রফেশন এটাও আনকাউন্টেবল নাউন, কিন্তু জব শব্দটা হচ্ছে কাউন্টেবল নাউন। এখানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। বর্তমানে এই দেশে একটা কাজ বের করা খুব কঠিন বা খুব ডিফিকাল্ট। তারপর দেখুন এখানে বলা হয়েছে the following singular and plural, দেখুন the following singular and plural expression are idiomatic। বলা হয়েছে এই যে নিচে যেই সিঙ্গুলার এবং ফ্লোরাল আছে এগুলো হচ্ছে কি ইডিওমেটিক। দেখুন এখানে দেখুন আমি এখানে দিচ্ছি, দেখুন এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস হচ্ছে কি একটা উপদেশ, এটা ফ্লোরাল হবে কি টু পিসেস অফ অ্যাডভাইস। তারপর হচ্ছে সিঙ্গুলার দেখুন এ পিস অফ মিউজিক, এ পিস অফ মিউজিক, এখানে আবার হবে কি টু পিসেস অফ মিউজিক। এভাবে আপনি কি করবেন সবগুলো পড়ে নেবেন। এগুলো এ বোল্ট অফ লাইটিং, এ বোল্ট অফ লাইটিং, আবার কি বলা হয়েছে টু বোল্টস অফ লাইটিং। তারপরে এ স্লাইস অফ ব্রেড, টু স্লাইস অফ ব্রেড। এই শব্দগুলো এখানে যে শব্দগুলো আছে, ফ্রেজগুলো আছে, ইডিওমেটিক ফ্রেজগুলো আছে, সবগুলো ফ্রেজ একবার ছোপ বলিয়ে নেবেন, দেখবেন এগুলোর মাঝখান থেকে শূন্যস্থান দিয়ে দিবে, তখন আপনি শূন্যস্থান পূরণ করে দেবেন এটার এই ফ্রেজগুলো অনুসারে। তো এই ছিল আমাদের 24 নম্বর পর্ব। আগামী 25 নম্বর পর্বে আমরা একটা জলক নিয়ে আসছি, সেখানে আরো কিছু প্রশ্ন সলভ করব। সেখানে আমরা আরো অনেকগুলো প্রশ্ন সলভ করব। আচ্ছা এখানে আর 5টা প্রশ্ন যদি সলভ করি তাহলে নাউন থেকে আসা সব প্রশ্ন সমাধান হয়ে যাবে। সুতরাং চলুন এখানে এই বাকি 5টা প্রশ্ন সলভ করে ফেলি। দেখুন এখানে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সঠিক বাক্যটা চুজ করতে বলা হয়েছে। আই বট, আমি কিনেছিলাম, সাম শপস স্টাডি, কিছু সাবান। এই যে সব আপনাকে মনে রাখতে হবে, সব অর্থ হচ্ছে কি সাবান। সাবানটা কি?
সাবানটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের আগে এই সাম ডিটারমিনারটা ইউজ হবে না। তাহলে হি হ্যাজ বট, সে কিনেছিল এ সব একটা সাবান। এই সাবানটা থেকে আনকাউন্টেবল নাউন। আবার এই সাবান আনকাউন্টেবল নাউনটাকে প্রথম বাক্যে এ নাম্বার বাক্যে দেখুন আনকাউন্টেবল নাউনের আগে পরে এস বসিয়ে ফ্লোরাল করা হয়েছে। আমরা জানি তো আনকাউন্টেবল নাউনকে ফ্লোরাল করা যায় না, এ সব হবে না। আনকাউন্টেবল নাউনের আগে এ বসে না, আর্টিকেল বসে না। বি নাম্বারে দেখুন তো হি বট, সে কিনেছিল এ বার অফ শপ। দেখুন মানে এই বার অফ শপ অর্থ হচ্ছে কি এক টুকরা সাবান বা একটা সাবান, সাবানের একটা টুকরা কিনেছিল। মূলত এটা সাবানের একটা টুকরাই হয়। এই বার অফ শপ অর্থ হচ্ছে কি এক টুকরা সাবান। তাহলে এই মানে এই যে আমরা আগে যে ফ্রেজগুলো পড়ে আসছিলাম, এই যে 24 নম্বর পর্বে আমরা এই পর্বেই তো আমরা পড়ে আসছি একটু আগে। এই বার অফ শপ দেখুন, এগুলো আপনি মুখস্থ করে দিয়ে রাখুন, দেখুন কত সুন্দর করে মিলে গেছে। এ বার অফ শপ। তাহলে আর দ্বিতীয়ত হি বট এ শপ, সে গতকালকে একটা সাবান কিনেছিল। তাহলে দেখুন এটা মিলে না, মিলেছে কোনটা? এ বার অফ শপ বা টু বার্স অফ শপ। দুইটা সাবানের টুকরা, তিনটা সাবানের থ্রি বার অফ শপস, এভাবে আপনি 4 বার অফ শপস, এভাবে চারটা সাবানের টুকরা। এবার মানে সাবানের টুকরা বলতে চারটা সাবানই কিনেছিল, সে চারটা সাবান কিনেছিল। এটাকে আপনি শি বট 4 শপ বলতে পারবেন না, আপনাকে বলতে হবে কি শি বট 4 বার অফ শপস, এভাবে বলতে হবে। আপনি বার যুক্ত করতে হবে, কারণ সাবান শব্দটা আনকাউন্টেবল নাউন, এগুলোকে কাউন্টেবল করতে গেলে একগুচ্ছ শব্দ ইউজ করতে হবে। আর আপনি মনে রাখবেন সাবানকে ফ্লোরাল বা সিঙ্গুলার করতে হলে, সাবানের আগে ডিটারমিনার বসাতে হলে, একটা সাবান দুইটা সাবান এগুলো প্রকাশ করতে গেলে বার শব্দটা অ্যাড করতে হবে। একটা সাবান এ বার, দুইটা সাবান 2 বার, এভাবে ইউজ করতে হবে। আচ্ছা 51 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তরটা, সঠিক বাক্যটা চুজ করো। আই শ্যাল বাই 2 ব্রেডস। দেখুন আমি দুইটা রুটি কিনেছিলাম। এই বাক্যের অর্থ হচ্ছে কি আই শ্যাল বাই 2 ব্রেডস, আমি দুইটা রুটি কিনবো। আপনি বলতে পারেন হ্যাঁ আমি দুইটা রুটি কিনবো, বাক্যটা সঠিক, বাট এটা সঠিক নয়। দিস ইজ নট এ কারেক্ট সেন্টেন্স। কেন বলুন? দেখুন তো এই ব্রেডস শব্দটার অর্থ হচ্ছে রুটি বা খাদ্য সামগ্রী, যদি পাউরুটি। কিন্তু এই ব্রেড শব্দটাকে আপনাকে মনে রাখতে হবে, ব্রেড শব্দটা আনকাউন্টেবল নাউন। সুতরাং এর আগে আপনি কি এখানে হ্যাঁ 2 ব্রেডস, আপনি এই আনকাউন্টেবল নাউনটাকে যদি ফ্লোরাল করতে যান, এই যে যেমন এ বার অফ শপ 2 বার অফ শপস, এই যে বার শব্দটা অ্যাড করেছেন সাবানের ক্ষেত্রে ফ্লোরাল করার জন্য, এই হ্যাঁ কাউন্টেবল করার জন্য। তাহলে ঠিক এমন এই ব্রেড শব্দটাকে যদি আপনি ফ্লোরাল কাউন্টেবল করতে চান, তা এই ব্রেড শব্দটার আগেও একগুচ্ছ শব্দ ইউজ করতে হবে, যেটাকে আই শ্যাল বাই 2 পিসেস, এই পিস শব্দটা অ্যাড করতে হবে। সাবানের ক্ষেত্রে আপনি যদি কাউন্টেবল করতে যান তাহলে অ্যাড করতে হবে কি বার। আর রুটির ক্ষেত্রে যদি আপনি ফ্লোরাল করতে যান বা এই কি বলে ওই কাউন্টেবল করতে যান, আনকাউন্টেবল তো এগুলো ব্রেড সব এগুলো আনকাউন্টেবল, এগুলোকে যদি আপনি কাউন্টেবল করতে যান বা ফ্লোরাল করতে যান, আর আমরা জানি কাউন্টেবল তো আনকাউন্টেবল তো ফ্লোরাল হয় না। এই যে আমি বলতেছি কাউন্টেবল করতেছেন বা ফ্লোরাল করতেছেন একই তো, ফ্লোরাল করা আর মানে কাউন্টেবল করা একই, মানে সিঙ্গুলার ফ্লোরাল করা, মানে আপনি এক কথায় সিঙ্গুলার ফ্লোরাল রূপান্তরিত করবেন। তা সিঙ্গুলার অথবা ফ্লোরাল করতে যান তাহলে পিস শব্দটা অ্যাড করতে হবে, 2 পিসেস অফ ব্রেড। যেমন সাবানের ক্ষেত্রে অ্যাড করেছেন কি 2 বার্স অফ শপ, 2 বার্স অফ শপ। আপনি মনে রাখবেন শপটা কখনো ফ্লোরাল হবে না, মূল শব্দটা যেটা এটা কিন্তু ফ্লোরাল হবে না। আপনি ফ্লোরাল করতে হবে কি যেই শব্দটা অ্যাড করবেন, যেমন এখানে বার শব্দটা ইউজ করা হয়েছে, বার দেখুন ফ্লোরাল করা হয়েছে। আপনি এখানে সাবান যদি ফ্লোরাল করেন, সব শব্দটাকে যদি ফ্লোরাল করেন তাহলে হবে না, কারণ এটা আনকাউন্টেবল। আমি তো এটাকে কাউন্টেবল করার জন্যই তো বার শব্দটা ইউজ করেছি, তো বারটাকে আমি ফ্লোরাল করব। আচ্ছা তারপর দেখুন 52 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 52 নম্বর, আই নিড সব টু ওয়াশ মাই ড্রেস উইথ, মানে আমার সাবান দরকার কি আমার ড্রেসটা ধোয়ার জন্য, ওয়াশ করার জন্য বা পরিষ্কার করার জন্য। তো এখানে ডিটারমিনার বসবে এনি, আমার 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 কোনো সাবান দরকার, আমরা এটা বলি না। তা এ সাবান, সাবানের আগে এ শব্দটা ইউজ, সব যেহেতু আনকাউন্টেবল, এটাকে যদি আপনি কাউন্টেবল করতে যান সিঙ্গুলার অথবা ফ্লোরাল করতে যান তাহলে কি বার শব্দটা ইউজ করতে হবে, বা
পিস শব্দটা ইউজ করতে হবে। তাহলে এই দেখুন, মাছ, আমার অনেকটা সাবান দরকার, এইভাবে বলি না। এ পিস অফ, এ পিস অফ সব, আমার একটা সাবান দরকার। তো আই নিড এ সব বললে হবে না, এ পিস অফ সব, সাবান এক টুকরা হয় মূলত, মানে বা সাবানটা কিন্তু কেটে কেটে টুকরা করা হয়। তাহলে বলবো আই নিড এ সব, এ পিস অফ সব। তারপর দেখুন 53 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কি, 53 নম্বর প্রশ্নটা 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, হাইব্রিডস হ্যাভ অন মোর পার প্ল্যান্ট দেন দ্য আদার ভ্যারাইটিস। মানে বলা হয়েছে হাইব্রিড জাতের ভুট্টা গাছ অন্য গাছের তুলনায় একটা বেশি কর্ন বা একটা বেশি শীষ দেয়। মানে হাইব্রিড জাতের এক জাতীয় ভুট্টা গাছ আছে যেগুলো কি অন্যান্য ভুট্টা গাছ একটা ভুট্টার শীষ দেয়, আর হাইব্রিড জাতীয় গাছ অন্যান্য ভুট্টা গাছের তুলনায় দুইটা শীষ দেয়, মানে একটা বেশি দেয়, মানে দুইটা দেয়। তাহলে এখানে আমরা কি বসাবো, এই কর্ন শব্দটা ইউজ হবে মূলত। দেখুন এখানে কর্ন, আমরা জানি কর্ন অর্থ হচ্ছে ভুট্টা, এটা গণনা করা যায় না, তাহলে এটা ফ্লোরাল করা হয়েছে, এটা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে দেখুন তো, এই কর্ন আর্স, এটাও হবে না, কারণ হচ্ছে আগে হচ্ছে আর মানে শীষ হবে আর, এয়ার, আমি সরি এ আর বলতেছি, এয়ার হবে, এয়ার অর্থ হচ্ছে কি কান, মূলত হাইব্রিড। তাহলে এখানে হাইব্রিড ভুট্টা গাছের ক্ষেত্রে তো কান বলতে পারবো না, তখন এটার অর্থ তুলবো শীষ, মানে ওই যে ভুট্টা গাছে যে একটা ফুল ছাড়ে বা শীষ ছাড়ে, ওটাকে বলা হয় এয়ার। তার হচ্ছে কর্ন অর্থ হচ্ছে কি এই ভুট্টা, আর এটা হচ্ছে এয়ার অর্থ হচ্ছে শীষ। তাহলে দুইটা শব্দ উল্টাপাল্টা করা হয়েছে এবং এয়ার শব্দটা পরে বসানো হয়েছে, এয়ার কর্নস এয়ার্স, এটা এত উল্টাপাল্টা ভুল করা হয়েছে, এয়ার্স ফ্লোরাল করা হয়েছে এবং কর্নস এটাকেও এপোস্ট্রফি এস দিয়েছে, যেটা অসঙ্গতিপূর্ণ। তো দেখুন, এয়ার অফ কর্নস মানে কি, কর্নের ভুট্টার একটা শীষ, এয়ার অফ কর্ন অর্থ হচ্ছে কি ভুট্টার শীষ, এটা একটা ফ্রেজ, সুন্দর অর্থ দিচ্ছে। আর আমরা জানি কি কর্ন শব্দটাকে কাউন্টেবল করতে, কর্ন শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এটাকে কাউন্টেবল নাউন করতে গেলে তাহলে এই এয়ার শব্দটা ইউজ করতে হয়। তাহলে আমরা উত্তর হিসেবে বি গ্রহণ করব। তারপর বলা হচ্ছে 154 নম্বরে, ইন দিস ডিসপ্লে, এই দৃশ্যে, গ্যালারিতে, ইজ অন সেল, মানে ফার্নিচার, মানে প্রত্যেকটা ফার্নিচার এই ডিসপ্লেতে যতগুলো ফার্নিচার আছে সাজানো আছে, ইজ অন সেল, বিক্রি করার জন্য। এখানে যতগুলো ফার্নিচার সাজানো আছে সবগুলো বিক্রি করার জন্য, অন সেল বা বিক্রয় হয়ে গেছে এমন বোঝাচ্ছে। আচ্ছা, তারপর দেখুন এখানে বলা হয়েছে, তাহলে ইচ ফার্নিচার, আমরা জানি কি ফার্নিচার শব্দটা এখানে মূল শব্দ, এই ফার্নিচার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, এই ফার্নিচার শব্দটাকে আমরা কখনো ফ্লোরাল করতে পারবো না। যদি এটাকে ফ্লোরাল করতে হয় বা কাউন্টেবল করতে হয়, তাহলে এর আগে কোনো একগুচ্ছ শব্দ ইউজ করতে হবে, বাট এগুলোকে ফ্লোরাল করা যাবে না, কারণ আনকাউন্টেবল আমরা কখনো ফ্লোরাল হয় না। তাহলে ইচ ফার্নিচার, এখানে এটা কি বল, তারপরে ইচ পিস অফ ফার্নিচার, দেখুন এই ইচ পিস মানে প্রত্যেক ফার্নিচার, দেখ ফার্নিচারটাকে ফ্লোরাল না করে কিন্তু আমি ইচ পিস অফ যুক্ত করে ফার্নিচারটাকে ফ্লোরাল করে ফেললাম। এই দেখুন, কিন্তু এখানে কি হয়েছে, ইচ পিসেস অফ ফার্নিচার, এই ইচ শব্দটা থাকা এখানে পিসেস করা যাবে না, কারণ ইচের পরে সিঙ্গুলার নাউন বসে। তাই ইচ ফার্নিচার শুধু ইচ ব্যবহার করলে হবে না, ইচ পিসেস অফ ফার্নিচার, ইচ পিস অফ ফার্নিচার মানে প্রত্যেকটা ফার্নিচার, এভাবে আমরা ফ্লোরাল করবো। অর্থাৎ ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল নাউন, এটাকে যদি আমরা কাউন্টেবল নাউনে রূপান্তরিত করতে চাই তাহলে পিচ শব্দটা ইউজ করতে হবে। আর যেহেতু এখানে ডিটারমিনার হিসেবে ইচ ব্যবহার করা হয়েছে, প্রথম বাক্য বল কেন বলুন তো, ফার্নিচার শব্দটাকে ফ্লোরাল করা হয়েছে। আর ডি নাম্বার কেন বলুন তো, এই ফার্নিচারের আগে সরাসরি ডিটারমিনার ইউজ করা হয়েছে, ইচ ফার্নিচার। আর এখানে বলা হয়েছে প্রত্যেক ফার্নিচার ফ্লোরাল হবে, মানে এখানে ফ্লোরাল করতে হবে। ডিসপ্লে তো অনেকগুলো ফার্নিচার, তো এটাকে বোঝাচ্ছে, তাহলে এটা ফ্লোরাল করতে হবে, ফার্নিচারটাকে ফ্লোরাল মানে বোঝাইতে হবে। ফার্নিচার শব্দটাকে কিভাবে ফ্লোরাল করব, আগে কোনো একগুচ্ছ শব্দ ইউজ করে, যেটা এখানে করে নাই। দ্বিতীয় বি নাম্বার হবে না কেন, পিসেস শব্দটাকে কি ফ্লোরাল করা হয়েছে, আর ইচের পরে কখনো ফ্লোরাল বসে না, ইচ স্টুডেন্ট, ইচ বয়,
এভাবে বসে কিন্তু দেখুন তৃতীয় বাক্যে সি নাম্বারে ইচ পিস অফ ফার্নিচার, প্রত্যেকটা ফার্নিচার, এটার অর্থ ইচ পিস অফ ফার্নিচার, প্রত্যেকটা ফার্নিচার। এই ছিল আমাদের আজকে নাউন সম্পর্কে। প্রায় আমরা শেষ করে ফেললাম। আগামী ক্লাসটা হবে খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ সেটা হচ্ছে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। ডিটারমিনার থেকে আমাদের পরীক্ষা কিন্তু নাউনের সাথে অ্যাড করে প্রায় প্রচুর প্রশ্ন এসে থাকে ডিটারমিনার চ্যাপ্টারটা থেকে। তো এখান থেকে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, আর সেটা হবে 25 নাম্বার 25 নাম্বার ক্লাস। ওকে, দোয়া করবেন। আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি দেখে নেবেন, খুব উপকারে আসবে। বিরক্তি বোধ করার কিছু নেই। আসসালামু আলাইকুম।